আমরা মানে অভিনেতা অভিনেত্রীরা অনেক চিৎকার চেঁচামেচি করি কখনো কখনো, কারণ একটা পোস্টার হলে ভাইটাল যে ক্যারেক্টারটা থাকে, নায়ক এবং নায়িকার বাইরেও তো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু পোস্টারে কোনো জায়গা হয় না, অন্যান্য ক্যারেক্টারের কিন্তু জায়গা হয় না বা দেই না, আমরা শুধু নায়ক আর নায়িকাকে বেস করে একটা পোস্টার করি। দর্শকরা নতুনভাবে আমাকে আবার বড় পর্দায় একটা নেগেটিভ চরিত্র দেখবে, নতুনভাবে দেখবে এবং আমার মনে হয় সবার ভালো লাগবে। আমি তো মানে স্বপ্ন যখন দেখি তখন পুরো আকাশের দিকে তাকাই, বলি যে পুরো আকাশটা আমার। তো আকাশ যখন চাইবো তখন তো মেঘের খণ্ড টুকরা আমার কাছে অবশ্যই আসবে, আমি অবশ্যই আশা করি এবং আই থিঙ্ক সেটা করবো। আমি চ্যালেঞ্জটা নিতে চাই। প্রতিদিনের মতো আজও আমি নতুন একজন অতিথিকে নিয়ে তৈরি। আজ আমাদের স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন গুণী অভিনেতাকে, যিনি যত দূরেই যান কিছু পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত শেকড়ের কাছেই ফিরে আসেন। হ্যাঁ দর্শক, আসছে শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসূন রহমান পরিচালিত সিনেমা শেকড়। আর এই সিনেমায় খল চরিত্রে আমরা দেখব গুণী অভিনেতা সরকার রৌনক রিপনকে। চলুন আর দেরি না করে শেকড়ের প্রসঙ্গ ধরেই অভিনেতা সরকার রৌনক রিপনের সঙ্গে গল্প করি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং বেশ খানিকটা সময় পরে দেখা হলো এবং নতুন সিনেমা মুক্তি নিয়ে আসলে গল্প করতে চাই। তবে একটা বিষয় যে আসলে বড় পর্দায় সিনেমা মুক্তির এক্সাইটমেন্টটাই তো অন্যরকম, তাই না? অভিনেতার জন্য তো আসলে পর্দা খুব একটা ম্যাটার করে না, ধরেন যে সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা হোক। আমি টেলিভিশন থেকে এসেছি, শুরুতেও ছিল মঞ্চ, তারপর বড় পর্দায় এর আগেও সিনেমাতে কাজ করেছি। তবে এইবার এক্সাইটমেন্টটা একটু বেশি, কজ অফ যেহেতু আমি মূল খল চরিত্রে অভিনয় করছি, আর বড় পর্দার পরিসরটা যেহেতু আরো অনেক বড় এবং একটা বড় ক্যানভাস, সো এক্সাইটমেন্ট তো থাকবেই। কি পরিকল্পনা হচ্ছে, কি প্ল্যান করছেন? শুক্রবার সারাদিন কি হলগুলো ঘুরে বেড়াবেন, ঘুরে দেখবেন কেমন যাচ্ছে? টিমের সাথে ওইরকম কথাই হচ্ছে, সকাল থেকে আমরা একটু হল ভিজিটে যাব। আর একটু জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে 31 জুলাই বলা হচ্ছে, কিন্তু 30 জুলাই মূলত হচ্ছে আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 30 জুলাই হবে এবং সারা দেশের প্রেক্ষাগৃহে যাবে হচ্ছে 31 তারিখ থেকে। এবার তো আমার যেটা মনে হয়েছে যে, এবং আমি শিওর এটাই হবে, খল চরিত্রে দেখে দর্শক তো আপনার উপরে ভীষণ ক্ষিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় এই জন্য আপনাকে আলাদা কিছু প্রোটেকশন নিয়ে আসলে সিনেমা হলগুলোতে যাওয়া উচিত। আপনার কি মনে হয় আসলে দর্শক আপনাকে খল চরিত্রে কতটা আপন করে নেবে? টেলিভিশনে আমার নেতিবাচক চরিত্রে অভিনয় করা হয়েছে বহুবার এবং আমি খুব এনজয় করি। খল চরিত্রে অভিনয় করতে গেলে অভিনেতার একটা দারুণ একটা কি বলে একটা উঠানে, সে মনে করেন খোলা একটা উঠানে সে কাজ করতে পারে, তার অনেকগুলো স্কোপ থাকে, বিভিন্ন রকম এক্সপ্রেশন থেকে শুরু করে বা ডায়লগস থেকে শুরু করে সবকিছু জায়গা থেকে। সো আই থিঙ্ক দর্শকরা নতুনভাবে আমাকে আবার বড় পর্দায় একটা নেগেটিভ চরিত্র দেখবে, নতুনভাবে দেখবে এবং আমার মনে হয় সবার ভালো লাগবে। আচ্ছা, এবং এই সিনেমায় আপনার অভিনীত চরিত্রের নাম আজিজ, স্থানীয় নেতা, সুযোগ সন্ধানী, মানে যত রকমের খারাপ যে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয় তার আছে নিশ্চয়ই। তো সেই চরিত্র নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত শুনতে চাই, বলবেন আমাদেরকে আজকে? হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে যে পুরো চরিত্রের গল্পটা তো অবশ্যই করবো না, সেটা সিনেমা হলে সবাই গিয়ে দেখবে। তার আগে একটু গল্প আমি একটু পিছন থেকে আসি। আমার এখানে যুক্ত হওয়ার, যে এই সিনেমাতে যুক্ত হওয়ার শুরুর দিকের গল্পটা বলবো। সেটা হচ্ছে যে আমি আমার উপাসনালয়ে গেছি, সন্ধ্যাবেলার পরে আমাকে অভিনেতা FS নাইম ভাই ফোন দিয়েছেন। তো আমি ফোনটা পিক করেছি, আমাকে বলছে যে কোথায়, আর উনি যেভাবে কথা বলে, মে ভাই কোথায়, কই। তো আমি বললাম যে আমি তো এরকম আমার উপাসনালয়ে এসেছি, একটা নিউজ আছে। কি বলো, যে একটা মুভিতে কাজ করতে হবে, কোনো কথা বলেন না, আমি এটার নায়ক, আপনি হচ্ছে ভিলেন। তো FS নাইম ভাই এমন একজন মানুষ, তাকে আমি ভীষণ রকম পছন্দ করি, আমি না ইন্ডাস্ট্রির অনেকেই তাকে খুব পছন্দ করে। সো সেই রকম একটা অফার আমাকে দিয়েছে, তো আমি আর অন্য কোনো দিকে তাকাইনি। বলো যে ক্যারেক্টারটার নাম আজিজ, প্রসূন রহমান এটার পরিচালনা করছেন। সো ব্যাগটা গুছিয়ে চলে আসেন, ঠিক আছে। শুটিং, হ্যাঁ শুটিং চলছিল, এখানে একটা কোনো একটা সমস্যা হয়েছিল, এই ক্যারেক্টারটা অন্য কারোর করার কথা ছিল হয়তো শুরুতে, তারপর সেটা আমি একদম শুটিংয়ের মাঝখানে জানতে পারি। তো আমার একটু গ্যাপও ছিল তখন, শুটিংয়ে কয়েকদিন আমি শুটিং করছি না। তারপর আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। আর আজিজ ক্যারেক্টারটা যদি বলি, যে এলাকাতে থাকে, যে ধরেন যে এলাকার মাথা কেউ একজন আছে, সেই মাথার মানে অনুপস্থিতিতে সে হচ্ছে সেখানে মোটামুটি তার রাজত্ব কায়েম করার চেষ্টা করে। তবে শেষে হয়তো একটা টুইস্ট আছে, হয়তো পুরোপুরি একেবারে নেতিবাচক চরিত্রে দেখবে হয়তো সবাই, কিন্তু একটা টুইস্ট আছে। পরিচালক প্রসূন রহমানের সঙ্গে খুব সম্ভবত এটি আপনার প্রথম কাজ, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? খুবই দারুণ। আমি
পরিচালক বাদ দিয়ে যদি আমি তাকে ধরি, মানুষ হিসেবে সে অসাধারণ একজন মানুষ, খুব ডাউন টু আর্থ, খুবই চুপচাপ স্বভাবের, শুধু কাজটাই বোঝেন। এবং অভিনেতা হিসেবে তার সাথে কাজ করতে পেরে আমি অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই কারণেই যে সে অভিনেতাকে স্পেস দেন কাজ করার জন্য, যে আপনি ডানা মিলে ওড়েন। সো এটা একটা অভিনেতার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আমি মনে করি। আর ওই যে বললাম যে অ্যাজ এ পার্সন তার সাথে আমার কাজ করে ভীষণ রকম ভালো লেগেছে। এবং একটু কলাকুশলী সম্পর্কে শুনবো, আপনার সহশিল্পী কারা কারা অভিনয় করেছেন, এবং প্রিয় অভিনেতা FS9 ছাড়াও তারও অনেকে ছিলেন এই সিনেমায়, তো সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? খুবই ভালো। এই ছবিতে তো নাইম ভাই তো প্রোটাগনিস্ট, মানে মূল চরিত্রে অভিনয় করছেন। আয়শা খান আছে, বরেণ্য অভিনেত্রী দিলারা আন্টি আছেন, নাফিজ আহমেদ আছেন, তারপর নাইরুস রিফাত, ইভা আছে, মাহবুবুর রহমান আছে, আরও অনেকেই কাজ করেছে। আমাদের জাহাঙ্গীর ভাই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট, সেও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানে করেছে। সো অনেকেই কাজ করেছে, তো অনেকের নাম এখন বলতে পারছি না। তাদের সাথে কাজের অভিজ্ঞতা আমার সবার সাথেই মোটামুটি কাজ করা হয়েছে। তো যেহেতু আগের কাজের এক্সপিরিয়েন্স আছে, সো সেটে গেলে আমরা সবাই মিলে একটা টিম হয়ে যাই, এবং টিম হয়ে স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে, ডায়লগস থেকে শুরু করে, এক্সপ্রেশন থেকে শুরু করে আমরা নিজেদের মতো করে একটু ঝালাই করে নিই। এবং যেহেতু কোয়ার্টিস্ট খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, কিন্তু আসলে যে যদি কোয়ার্টিস্টটা ভালো না হয় কোনো কারণে, আমি সম্মান রেখেই বলছি, ভালো না বলতে আমি বোঝাচ্ছি যে সে হয়তো বা অনেক সময় সাপোর্টিভ না হয়, তখন সেটা খুব বেশি ঝামেলা হয়ে যায়। কিন্তু আমি খুব লাকি, আমার এই পর্যন্ত কাজের এক্সপিরিয়েন্স যে আমি খুব ভালো ভালো কোয়ার্টিস্ট পেয়েছি। নাইম ভাই, আই স্যালুট টু হিম, মানে সে অদ্ভুত একটা মানুষ, আমি তাকে ভীষণ রকম পছন্দ করি। সে সবাইকে সাপোর্ট করতো সেটে, মানে একাধারে। আয়শা খুবই সাপোর্টিভ, নাফিস, ইভা, সবাই খুব ভালো। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ওদের সাথে কাজ করে। বাহ, শেকরের গল্প শুনছিলাম, এবং শেকরের কাছে আবারও একটু ফিরে আসি। আসলে শুটিংয়ের সময় নানান রকমের অভিজ্ঞতা তো হয়, এবং পুরো একটি টিম একসঙ্গে বেশ খানিকটা সময় তো কাজ হয়েছে। তো আর কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? তো রাজশাহীতে শুটিং করতে গিয়েছিলাম, আরও বাংলাদেশে আর কয়েকটা জায়গায় শুটিং হয়েছে এটার। সো আমি একটা জিনিস খুব বেশি মিস করেছি, সেটা হচ্ছে যে আমি শুটিং করতে গেলেও আমি একটু ঘুরতে পছন্দ করি। যে শুটিং যখন থাকছে না, আমার হয়তো বা 3-4 ঘন্টার একটা ব্রেক আছে, আমি তখন ওই লোকাল এলাকার খাবার টাবার একটু টেস্ট করার চেষ্টা করি। সো ওইখানে আমার রাজশাহীর কিছু বন্ধু আছে, খুবই ক্লোজ বন্ধু, আচ্ছা, তাদের সাথে আমি খুব আড্ডা করতাম। কিন্তু একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে, ওই দিন আমার সন্ধ্যার পরে শুটিং। সো ওই রাজশাহীতে আলপনা গ্রাম নামে একটা গ্রাম আছে, যেখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে আলপনা আঁকা, মাটির বাড়ি। সেটা সিনেমাতে গেলে সবাই দেখতে পারবে আলপনা গ্রামটা কেমন, শিকড় সিনেমাতে দেখতে পারবে। সো ওই দিন আমার খুব ইচ্ছে ছিল যে আমি শুটিংয়ে জয়েন করবো সকাল থেকে। সো আনফর্চুনেটলি আমি ঘুম থেকেও দেরি করেছি, কারণ আমার যেহেতু সন্ধ্যায় শুটিং, আমি একটু হোটেলে বেশি করে ঘুমাই। সকালবেলা উঠে যখন শুনেছি যে আলপনা গ্রামে সবাই চলে গেছে, আমার ভীষণ রকম মন খারাপ হয়েছে, আমি দেখতে পাইনি সারাদিনের শুটিংটা। আর এমনিতে আড্ডা চাট করে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স। এবং আমরা নাইম ভাই সেটে থাকলে গান আড্ডা এটা হবে, সো জমে থাকে একদম, খুব মজার মানুষ, সবাইকে আসলে নিয়ে আড্ডায় মেতে থাকতে ভীষণ পছন্দ করেন। সিনেমা মুক্তির আর মাত্র একদিন বাকি, অথচ সিনেমার প্রচারণার ক্ষেত্রে এখনো আমাদের আসলে চোখে কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছু পড়েনি, বা ওই প্রচেষ্টাগুলো খুব কম দেখছি। তো আমাদের দেশে সিনেমা মুক্তির সময় প্রচারণার ক্ষেত্রে এত উদাসীনতা কেন দেখা যায়, আপনার কি মনে হয়? আমি যদি একদম খুব শুরুতে যাই, আমরা ছোটবেলায় পড়েছি যে প্রচারই প্রসার, রাইট, সেটা এখনো আমরা বিশ্বাস করি। আমাদের আমরা বিশ্বাস করি, কিন্তু সেটা কাজে সেই প্রমাণটা তো আমরা পাই না। আসলে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি প্রচারেই প্রসার, বড়রাও বলে প্রচারের প্রসার, কিন্তু আদতে সেই জিনিসটা আসলে সবাই বিশ্বাস করতে চাচ্ছে কিনা। কজ অফ আমরা একটা ধরেন যে মাস্তুল একটা সিনেমা চলে গেল, দারুণ একটা সিনেমা, সো মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত। তো তারপর ওই যে আম কাঁঠালের ছুটি প্রথম সিনেমা ছিল এই ডিরেক্টরের। এই যে এত দারুণ কাজ যাচ্ছে, শুধুমাত্র প্রচারের অভাবে কিন্তু আমরা সিনেমাটা দেখতে যেতে পারছি না, বা দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। এইটা একটা বাজে দিক আমি মনে করব। সো আমরা কিন্তু এই যে আমরা আর্টিস্টরাই কিন্তু সবাই নিজেরা করে যতটুকু সম্ভব ফেসবুকে, বা ওই ফেসবুক থেকে কোনো সাংবাদিক বন্ধু হয়তো বা ফোন দিয়ে বলছে যে এরকম সিনেমা রিলিজ হচ্ছে, একটা নিউজ করতে চাই, তারা অনেকেই হেল্প করছে। কিন্তু আমার মনে হয় যে আরও বেশি ধরেন যে আরও যারা, এবং আমরা যেটা হয় কি যে আমি অভিনয় করেছি শুধুমাত্র এটা আমারই কাজ, এটা যে আমাদের চলচ্চিত্র হয়ে ওঠা, সেইটার অভাব মনে হয় আমরা ফিল করি। এটা সবার করা উচিত, যে মুভিটা তো আসলে আমাদের সবার, এটা চেষ্টা করি। আমি চেষ্টা করি, কখনো হয়তো মিস হয়ে যায়, অন্য কোনো ছবি আমি আমার ফেসবুক থেকে পোস্ট করার চেষ্টা করি, বা অন্য কোনো ক্যারেক্টার যে নতুন আসছে
তাকে আমি হয়তো ফেসবুকে জানি না আমার এখান থেকে কতটুকু রিচ হয়, তারপরে চেষ্টা করি। এখন সবাই মিলে যদি আমরা এটা করতাম, হ্যাঁ, তাইলে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আসতো। এখানে আমাদের অভাব আছে। এখানে একটু আমাদের আসলে কাজ করা উচিত বলে আমারও মনে হয়। আপনার কি মনে হয় দর্শকদের কেন হলে এসে টিকিট কেটে এই সিনেমাটি দেখা উচিত, শেকড় সিনেমা দেখা উচিত? আপনি নামটাই তো শেকড়, তো আমাদের প্রত্যেকেরই কিন্তু শেকড়ের টান আছে, ফিরতেই হবে, মূল আছে আমাদের, আমরা রুট বলছি। সো ওই শেকড়ে কিন্তু সবাইকে ফিরে আসতেই হয়। শেকড়ে যদি সবাই ফিরে আসতে চায় তাহলে শেকড় সিনেমাটা সবার দেখা উচিত, কারণ এটা একটা আবেগের গল্প, এটা ভালোবাসার গল্প, এটা বন্ধুত্বের গল্প, একজন ফিরে আসার গল্প, এবং সেই ফিরে আসার গল্প থেকে সে আসলে শেষ পর্যন্ত কি করে সেটা দেখার বিষয় আসলে। এই কারণে সবার শেকড় অবশ্যই দেখা উচিত। আপনি তো মঞ্চ, নাটক, ওটিটি, বড় পর্দা সব মাধ্যমে আপনি কাজ করছেন এবং সমান্তরালে এখনো করে যাচ্ছেন। যদি সুযোগ পান বা আপনাকে একটি মাধ্যমে কাজ করার সুযোগ বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোন মাধ্যমে কাজ করতে চাইবেন বা বেছে মানে আপনি নেবেন? যতগুলো মাধ্যমের নাম বললেন, জি, অভিনেতা তো আসলে জল, এটা আমার জন্য অনেক কঠিন প্রশ্ন হয়ে যাবে, যে কারণ আমাকে সব জায়গায় কাজ করতে হবে, আমি যেহেতু অভিনয় করি। সো আমি স্পেসিফিক করে কোনোটা বলতে চাচ্ছি না, সব মাধ্যমেই কাজ করব। তবে কমফোর্ট জোন আছে, সেটা কিছু কোনটা? কিছু কমফোর্ট জোন আছে। ওটিটির যখন প্ল্যাটফর্মটা আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু স্পেসটা পাওয়া যায় ভালো। টেলিভিশনে এখন যেটা হয়েছে যে 2 দিনের ধরেন একটা কাজ শুটিং, 2 দিনের মধ্যে একটা ক্যারেক্টার হয়ে ওঠা। ধরেন আজকে শুটিং করার পর কালকে সকালবেলায়, আমাদের শুটিংয়ের টাইমের ইস্যু তো আপনি জানেনই, যে সকাল 6টায় গেলে আমাদেরকে বলা হয় যে 10 ঘন্টা কাজ হবে, সেই কাজটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাত 2টায় থাকে। এবং আমরা কি করি, 2টার সময় রওনা হয়ে আমরা কি করি, ভোর 5টায় আসি, 7টায় আবার অন্য সেটে আমাদের কল থাকে। সো ওইখান থেকে একটা ক্যারেক্টারকে মুভ করে নিয়ে আরেকটা নতুন করে নিজেকে তৈরি করা, এটা খুব টাফ, খুব কঠিন খুব একটা কঠিন একটা বিষয়। ব্যাপার। এবং জানি না এই পরবর্তী প্রশ্নটিও আপনি কিভাবে নেবেন, কেননা আপনি একজন অভিনেতা, আপনি অভিনয়কে ভালোবাসেন এবং অভিনেতা শিল্পী জলের মতো যে পাত্রেই রাখা হয়, তো সেদিক থেকে একটু আসলে বলতে চাই যে সে পাত্রের আকারই তো আপনি ধারণ করেন। শেকড় সিনেমাটি কিছুটা ইন্ডি সিনেমা বলতেই পারি আমরা, মেইন স্ট্রিম সিনেমার বাইরে কিছু, এবং এই সিনেমায় আপনি মূলত প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন। তো যদি আসলে মেইন স্ট্রিম সিনেমায় আপনাকে খল চরিত্রে অভিনয় প্রস্তাব এখন থেকে নিয়মিত আসে বা দেয়া হয়, আপনি কি করবেন? অবশ্যই করব, কেন করব না, কেন করব না। আমি ওই যে বললাম যে অভিনেতা জল, আমাকে যখন যেখানে রাখা হবে, আমি যদি প্রয়াত হুমায়ুন ফরিদি স্যারের কথা বলি, জি, আমিও সেটাতে আসতে চাচ্ছিলাম। উনি আমার আইডল, এটা জি, জানেন, আমি এর জি, আগের ইন্টারভিউতে বলেছি। ফরিদি ভাই তো সব করেছেন, মঞ্চে একসময় সে দাপিয়ে বেরিয়েছেন, তারপর টেলিভিশন নাটকে, তারপর সে সিনেমায় যে ধরনের ডায়লগ সে ডেলিভারি করতো। তো আমার কথা হচ্ছে দর্শক কি চাচ্ছে, দর্শক আমাকে কিভাবে দেখতে চায়, দর্শকের টেস্টটা কি। এখন দর্শকের টেস্ট আবার অনেক আবল তাবল টেস্টও আমরা নিয়ে নিই, দেখি সেটা, দেখি, আমরা দেখি। আমি ছোট করছি না, কিন্তু আমি কোনটা নিব কোনটা নিব না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওই শালীনতা বা ওই রকম সোভার কোনো কাজ হলে আমি অবশ্যই করব। কথা প্রসঙ্গে আসলে কিংবদন্তি হুমায়ুন ফরিদির কথা তো চলে এলো। একটা সময় ছিল যখন তার নামেই আসলে সিনেমা চলতো এবং পোস্টারে বড় করে তার ছবি দেয়া হতো, মানে খল চরিত্রে ভিলেনের ছবি দেয়া হতো, এবং যেটার কারণে আসলে সিনেমার যে সেল ভ্যালুটা থাকতো সেটা কিন্তু বেড়ে যেত। এখনকার সময় কিন্তু কোনো ভিলেনের ক্ষেত্রে কিন্তু খল অভিনেতার ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই না। সেটা কেন, আপনার কি মনে হয়? বলছি যে প্রসারটা তো হচ্ছে না। আমাদের একটা ভিলেনকেও যে একটা শুধুমাত্র ভিলেনকে নিয়েও কিন্তু মুভি হয়েছে অনেক, একটা খল চরিত্রকে একদম পুরো টেনে নিয়ে গিয়ে ছবি হয়েছে। সো এটা টেলিভিশন নাটকের ক্ষেত্রেও হয়। আমরা মানে অভিনেতা অভিনেত্রীরা অনেক চিৎকার চেঁচামেচি করি কখনো কখনো, কারণ একটা পোস্টার হলে ভাইটাল যে ক্যারেক্টারটা থাকে, নায়ক এবং নায়িকার বাইরেও তো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু পোস্টারে কোনো জায়গা হয় না, অন্যান্য ক্যারেক্টারের কিন্তু জায়গা হয় না বা দেই না, আমরা শুধু নায়ক আর নায়িকাকে বেস করে একটা পোস্টার করি। সেই ক্ষেত্রে কিন্তু একটা অভিনেতার যে গতি তৈরি হয়ে ওঠা, এখন বলেন যে পোস্টারে ছবি দিলে কি গতি বাড়বে, না, এটা তো ওই যে বললাম প্রচারের ইস্যু, যে আমি যে কাজ করছি আমি তো দর্শকের কাছে পৌঁছাইতে চাই, এই যে পৌঁছাতে চাওয়াটা এটা তো আর হয়ে ওঠে না। সো এটাও আমি মনে করি যে একটা বাজে দিক, যে একটা খল চরিত্র বা একটা মূল খল চরিত্রের পোস্টারে কোনো ছবি থাকছে না বা থাকে না। এটা আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একটু কাজ করা উচিত। জি, একজন মিশা সওদাগরের পর আসলে কোনো অভিনেতাকে কিন্তু আমরা খল চরিত্রে সেভাবে প্রতিষ্ঠিত হতে দেখতে পারিনি বা দেখা যাচ্ছে না। এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে সবাই তো চেষ্টা করছে, এই যে মাঝখানে সোহেল মণ্ডল অভিনয় করলো, হ্যাঁ, তারপর আরেকজন আসছিল তাসকিন। সো
সো সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু এখন অনেক সময় হয় কি যে এইটা কি আর্টিস্টের ক্ষেত্রেও তার কোনো সীমাবদ্ধতা আছে কিনা, যে সে আর কখনো কাম ব্যাক করতে চায়নি, কারণ তাসকিনকে আমরা এরপরে আর স্ক্রিনে কিন্তু ওইভাবে হ্যাঁ, দেখিনি, তিনি দেশের বাইরে আছেন এবং মাঝখানে একটু অসুস্থতাও ছিল। সো এটা হয়তো তার পার্সোনাল ইস্যুর কারণে হয়েছে, বাট এখন কিন্তু আসছে। এই যে বললাম সোহেল মণ্ডল একদম খুব দারুণভাবে এন্ট্রি হলো কিন্তু। দারুণ। সো আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা ভাবনার পরিধিটাও একটু বড় করা দরকার, যে ইন্ডাস্ট্রিকে ভালোবাসা। আমরা বলছি যে কথাটা বললাম যে আমি শুধুমাত্র আমি যে ছবিতে অভিনয় করেছি সেই ছবির প্রমোশন করছি। আমি বাইরের যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, অনেক বড় স্টাররা তাদের আরেকজন হিরোর কথা বলছে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে, যে তুই যে এই ছবিটা করলি, যদি আমি এরকম একটা ছবিতে অভিনয় করতে পারতাম। সো যখন একটা বড় স্টার আরেকজন আপকামিং স্টারের কথা বলছে, এভাবে অ্যাপ্রিশিয়েট করে, তখন দর্শক বলে যে এটা শাহরুখ খান বলেছে রণবীর সিংকে, তার মানে ছবিটা খুব দারুণ হচ্ছে। এই অ্যাপ্রিসিয়েশনটা নাই, যে কারণে আর্টিস্টরা নিজেদের মতো করে তৈরি হতে ওই যে মনের জায়গার থেকেও ভেঙে যায়। আর একটা কাজ হলে পরবর্তীতে আবার আমরা দেখি যে খুব কমন ফেসগুলোই বারবার ঘুরে আসে। মানে একটা তো ধরেন যে চেঞ্জ আসা দরকার। আপনি যদি বলেন যে মিশা সওদাগর, তার আগে যদি বলি আমি যে আহমেদ শরীফ ছিল, রাজীব স্যার ছিলেন, সো এদের পরে কিন্তু জেনারেশন আবার তৈরি হয়েছে, মিশা সওদাগররা এসছে। সো ওই অ্যাপ্রিসিয়েশনটা ছিল, কিন্তু এখন কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশনটা আমার কাছে মনে হয় যে ঘাটতি আছে। আর্টিস্টের ওই জায়গাটা তৈরি হওয়ার জন্য এই অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক। আপনাকে কি কখনো আমরা সেভাবে দেখতে পাবো? আমি তো মানে স্বপ্ন যখন দেখি তখন পুরো আকাশের দিকে তাকাই, বলি যে পুরো আকাশটা আমার। তো আকাশ যখন চাইবো তখন তো মেঘের খণ্ড টুকরা আমার কাছে অবশ্যই আসবে। আমি অবশ্যই আশা করি এবং আই থিঙ্ক সেটা করব, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। বর্তমান সময়ে বা আমাদের দেশে এখন সিনেমা নির্মাণের সংখ্যা কমছে, হল সংখ্যা কমে গেছে অলরেডি, কিন্তু আমরা যারা দর্শক আছি আমরা তো সিনেমা দেখতে চাই, বিনোদনের মাধ্যম চাই, এবং এই যে ঈদে সিনেমা যখন মুক্তি পাচ্ছে আমরা কিন্তু হুমড়ি খেয়ে সিনেমা দেখতে যাচ্ছি। তো তাহলে তো দর্শকের কাছে সেই চাহিদাটা আছে, তারপরেও কোথায় আসলে মূল ঝামেলাটা হচ্ছে বা সমস্যাটা তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? ধরেন ঢাকাতে সিনেপ্লেক্স আছে, ঠিক আছে, আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন আর সেই হলগুলো নাই। হাজার হাজার হল ছিল, সেই হলগুলো কিন্তু কমে সেটা একদম মুষ্টিমেয় কয়েকটা হল আছে। সো আমার মনে আছে যে আমি খুব ছোটবেলায় মানে আইন আদালত নামে একটা ছবি দেখতে গিয়েছিলাম ফ্যামিলি সহ। আচ্ছা, কত বছর বয়সে? সেটা তাও তখন আমি ক্লাস 6 বা ক্লাস 7-এ পড়ি, আমার ফুল ফ্যামিলি। সো সেটা কালিয়াকুড়ে, আমার গ্রামের বাড়িতে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন দেখেছি। হ্যাঁ, গাজীপুরে। সো ওই যে উপচে পড়া ভিড়, তারপর একটা অশ্লীলতার যুগ এসছে, ওইটার পরে একটা অশ্লীলতার যুগ এসছে অনেক বছর পরে। তারপর সেই কালো মেঘটা কিন্তু কেটে গেছে আমার মনে হয়। সেই জিনিসগুলো কিন্তু এখন আর নাই, অশ্লীলতা নাই। এখন হল মালিকরা ধরেন যে হল যদি তারা ছবি না পায় তারা হল চালাবে কীভাবে? আর যখন হল না চলবে তখন দর্শক কোথায় যাবে ছবি দেখতে? শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে যারা ঢাকায় থাকছে হয়তো বা স্টার সিনেপ্লেক্সে দেখছে, বা বিভাগীয় শহরে হয়তো বা 2-1টা জায়গায় হয়েছে, হয়তো নারায়ণগঞ্জে হয়েছে, চিটাগাংয়ে হয়েছে হয়তো। প্রপার হল না থাকলে বা প্রপার হলের ডিস্ট্রিবিউশন যদি না হয় সেক্ষেত্রে দর্শক ফিরবে না। ছবির মান কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দর সুন্দর ছবি কিন্তু আমরা পাচ্ছি, ভালো ভালো ছবি পাচ্ছি, যেগুলো আপনার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে। শেখরও কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অলরেডি গেছে। 1 আগস্ট যাবে হচ্ছে আপনার নিউ ইয়র্কে, আর 2 আগস্ট যাচ্ছে কানাডাতে। এর আগে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল। সো আমাদের ছবি কিন্তু এখন মানে ইন্টারন্যাশনালি খেলছে। আমাদের দেশে আমরা ভাবছি না কেন? এই ভাবনাটা আমি আসলে আমাদের মানে অগ্রজদের কাছে ছেড়ে দিতে চাই, যারা সিনেমা নিয়ে, আমার খুব ছোট মাথা, আমি তো সবেমাত্র শুরু করেছি, কিন্তু আমার মনে হয় যে খুব মনোযোগ হওয়া উচিত, সরকারেরও এই জায়গায় মনোনিবেশ করা উচিত আমার কাছে মনে হয়। এই যে যেমনটা আপনি বলছিলেন, এবং অনেক নির্মাতার কাছে এমনটা শুনি যে নির্মাতারা বলছেন যে সিনেমা হল নেই, আবার সিনেমা হল মালিকরা বলছেন যে এত সিনেমা তো নির্মাণ হচ্ছে না, বা ভালো গল্পের সিনেমার অনেক অভাব। তাহলে দ্বন্দ্বটা আসলে কোথায়? মূলত কাদের প্রতি আমরা তাকিয়ে আসলে এই প্রশ্নগুলো করতে পারি? এটা একটা মানে কি বলে, একটা চিন্তার একটা প্রশ্ন আমার জন্য। ধরুন আমি বলছি যে আমি নির্মাতা, আমি বলছি যে আমি এই পর্যন্ত 12টি ছবি বানিয়েছি, সে কি আন্দাজ করতে পারে সে তার 12টা সিনেমা হয়ে উঠেছে? সে যখন বোধটা তো আমার কাছে তৈরি হইতে হবে, এবং সেটার জন্য কিন্তু এডুকেশন আছে। সো দ্বন্দ্ব চারিদিকে আছে, যে আমি মানে মোটামুটি কিছু একটা করে আমি বলছি যে দারুণ কিছু বানালাম, এই যে তৃপ্তির ঢেকুর গিলা,
অথচ কিছুই হয়নি। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। তো আপনি দ্বন্দ্ব একটা আছে। একটা 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 আমি বাজে ছবি বলবো না, আমি বলবো না যে গল্পটা স্ট্রং, বা যেহেতু একটা একটা পলিসিও আছে, একটা ফিল্ম চলার ক্ষেত্রে কিন্তু একটা পলিসি আছে, মার্কেটিং পলিসি আছে, Right. অনেকগুলো ইস্যু আছে, তারপর একটা ছবি হলে গিয়ে সেটা ব্যবসা সফল হয়। আবার কিছু কিছু ছবি আমরা যেটা বলছি যে আপনি বলছিলেন ইন্ডি ফিল্ম বা বিকল্পধারার চলচ্চিত্র, যে Mainstream সমস্ত film. মেন স্ট্রিম, তো এই প্রত্যেকটার জায়গায় জায়গায় কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। ট্রু। সো ওইটার জন্য আমি হলে কমার্শিয়ালি যে ছবিটাকে আমি শিফট করব, সেটার ধরনটা কেমন হবে এটা আমাকে জানতে হবে কিন্তু আলটিমেটলি। না হলে আমি শুধুমাত্র মেকিং করলাম, হ্যাঁ হয়ে গেছে একটা কিছু, নিজে নিজে ড্রয়িং রুমে বসে দেখলাম, আই থিঙ্ক এইটা সিনেমা না। সিনেমা অন্য জিনিস, এটা বড় একটা জিনিস, সেটাকে নিয়ে ভাবনার ব্যাপার আছে। সেরকম বড় পরিসরে আসলে একদম। ভাবতে হয়। একজন সাধারণ দর্শক হিসেবে আসলে আপনি কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, মানে আপনার পছন্দের জনরা কোনটা? আমি সব ধরনের মুভি দেখি, হ্যাঁ আমি অ্যাকশন মুভিও দেখি, রোমান্টিক মুভিও দেখি, আমার মুড অনুযায়ী আমি আসলে দেখি। এটা কিন্তু ট্রু, এক এক সময় এক এক ধরনের সিনেমা হ্যাঁ, দেখতে ভালো লাগে। অনেকে বলে যে শুধুমাত্র আমি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করি। আমার মুড অনুযায়ী, আমার যদি মনে হয় যে আমি কুচকুচ হতায় কতদিন আগে রিলিজ হয়েছে, দেখেছি, হ্যাঁ আমি মাঝে মধ্যে দেখি। এক্স্যাক্টলি। আমি জিন্দেগি না মিলেগি দুবারা অনেকবার দেখছি, আমি আলোর মিছিল অনেকবার দেখছি, জীবন থেকে নিয়ে অনেকবার দেখছি, অনেকবার যতবার দেখছি নতুন করে আমার ভাবনা তৈরি হয়েছে বা ভালো ভালো লাগছে। লেগেছে। সো আমার কোনো ঠিক ঠিকানা নাই, আমার যখন ইচ্ছা তখন আমি আমার মুড অনুযায়ী মুভি দেখি। আচ্ছা, ছোটবেলায় আপনি পুরো পরিবারকে সাথে নিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা তো বলছিলেন, তো ছোটবেলায় স্কুল পালিয়ে কখনো সিনেমা দেখেছেন, আর দেখে থাকলে কোন সিনেমা দেখেছেন? হ্যাঁ, সিনেমা দেখেছি। আমার মনে আছে যে তখন হচ্ছে রুবেলের ডন একটা ছবি রিলিজ হলো আর কি। আচ্ছা। ওই যে বললাম যে মুড অনুযায়ী, তখন তো হলে ছবি দেখা যায়, হ্যাঁ। হলে ছবি দেখছি। আমি নারায়ণগঞ্জে জয়গোবিন্দ হাই স্কুলে পড়তাম। পঞ্চম ক্লাসে তো ধরেন যে নাম ডাকা হইতো, যে টিফিনের পরে যারা চুরি করবে প্রথম ক্লাসে পর আবার পঞ্চম ক্লাসে ইয়ে করা হইতো। তো আমি চতুর্থ ক্লাসে পালায় যাওয়ার পর, মানে পঞ্চম ক্লাসটা করে আমি আউট হয়ে গেছি, এরকম হয়েছে যে সিকিউরিটিকে দিয়ে। আমার প্রথম ছবি দেখা হচ্ছে ডন, মানে স্কুল পালিয়ে। আমার এখনো মনে আছে এটা, প্রচুর সারপোকার কামড় ছিল, তারপর মুভিটা দেখেছি আর কি। কিন্তু তাও সেই সময় দারুণ আনন্দ experience, ওটা অনেক। অন্যরকম, যে এখনো মনে আছে। ওইটা দারুণ এক্সপিরিয়েন্স। ওই Experience. অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। ট্রু, একদমই ট্রু। তরুণ বয়সে আসলে আপনার সেলিব্রিটি ক্রাশ কে ছিল, মানে যার সিনেমা দেখার জন্য আপনি মুখিয়ে থাকতেন? ঐশ্বরিয়া। ওই সময়টা মনে হয় কম বেশি সবারই হ্যাঁ। আশেপাশে পছন্দ। এবং কিন্তু আমি এখনো কি পছন্দ আপনার- করতাম, একদম শুরুতে পছন্দ করতাম মাধুরী দীক্ষিত। ও রাইট। এবং এখনো কি আপনার সেই সেলিব্রিটি ক্রাশ আছে, নাকি এখন পরিবর্তন হয়েছে? এখন আসলে কাকে খুব ভালো লাগে? এখন ওই রকম অর্থে এখন আর ওই রকম, আপনি তো বললেন যে এখন তো তরুণ, একটু বয়স হয়েছে তো একটু, বয়স হয়ে যাচ্ছে, এটাই ঠিক তাহলে আছে। মূল কারণ। এখন ওই রকম ভাবে নোটিস করিনি। আচ্ছা, একটু ওটিটি প্রসঙ্গে গল্প করতে চাই আপনার সঙ্গে। দীর্ঘদিন সময় ধরে আমরা দেখছি যে বেশ কিছুদিন হয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বেশ ড্রাই যাচ্ছে, এবং তেমন কোনো হিট কন্টেন্ট কিন্তু আমরা রিসেন্টলি বেশ খানিকটা সময় হয়ে গেছে পাইনি। এটার পেছনেও কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? এটাও ওই যে নির্মাণ বা গল্প কিন্তু হচ্ছে, ভালো ভালো গল্প হচ্ছে। আমার কথা হচ্ছে যে পৌঁছে দেওয়ার ব্যাপারটা, একটা ব্রিজ আছে, কিন্তু আমি দেখবো কেন? একটা কন্টেন্ট হয়েছে, আমি সেটা দেখব, সেটা কেন দেখব? এই কেন দেখবোর মাঝখানে যে দেখাবে আর যে দেখবে, এর মাঝখানে একটা ব্রিজ, আমার মনে হয় সেই ব্রিজটা ভাঙা, সেটা জোড়া লাগানো দরকার। তাইলে এই ঘটনাটা ঘটে যাবে, আদারওয়াইজ হবে না আসলে। আমরা কিন্তু বাইরের কন্টেন্ট দেখছি, আমরা নেটফ্লিক্স দেখছি, কিন্তু তো আমরা কেন দেখবো না? আমাদের দেশের চরকি আছে, আমাদের বঙ্গ আছে, আমাদের তো এতগুলো বিঞ্জ আছে, platform আছে। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা কেন দেখবো না? ব্রিজটা তৈরি করা দরকার, কিন্তু গল্প তৈরি হচ্ছে, কিন্তু কোনো একটা মিসিং আছে আমার মনে হয়, সংযোগটা ঘটানো দরকার। আপনি নিজেও তো একজন নির্মাতা এবং চিত্রনাট্যকার, তো আসলে সর্বশেষ আপনি কি নির্মাণ করেছেন, কোন প্রজেক্ট হাতে নিয়েছেন, বা আগামীতে আসলে কি আসতে যাচ্ছে? রিসেন্ট আমার সমান সমান নামে একটা প্রোডাকশন গেল, Okay. একটা চ্যানেলে তুষি করেছি, আর মুক্তির অপেক্ষায় জিনের বাচ্চা নামে একটা সিঙ্গেল নাটক করেছি, সেটা এখনো আচ্ছা। পর্যন্ত রিলিজ হয়নি। Interesting. হবে জিনের বাচ্চা, এই তো। আর আমি এমনিতে নির্মাণ এখন একটা শর্ট ফিল্ম লিখছি, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ বিউটি, একটা মেয়েকে নিয়ে গল্প বেসিক্যালি, একটা ফ্যামিলি স্টোরি এবং একটা মেয়ের বেড়ে ওঠার গল্প। আচ্ছা, নির্মাতা হিসেবে আপনি কোন ধরনের গল্প দর্শকদেরকে উপহার দিতে চান? আমি কখনোই নিজে স্পেসিফিক কোনো কিছু নির্ধারণ করি না, কখনোই লেখার ক্ষেত্রে এবং নির্মাণ করার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় দর্শক তো সব দেখবে, দর্শক তো রোমান্টিক গল্পও দেখবে, দর্শক ফ্যামিলি স্টোরিও দেখবে, দর্শক কি বলে থ্রিলারও দেখবে। সো ওইটা আমি মুড অনুযায়ী লিখি,
এখানে আমি খুব মানে স্বাধীনভাবেই চিন্তা করি আর কি, সব ধরনের গল্পই। আচ্ছা। মানে খুব ইন্টারেস্ট ফিল করি যে আমি রোমান্টিক গল্পই ভালো মতো লিখবো, তা না, স্পেসিফিক কোনো কিছু নাই। প্রত্যেক শিল্পীরই তো আসলে নিজস্ব কিছু স্পেশালিটি বা বিশেষত্ব থাকে, আপনার ক্ষেত্রে সেটা কি? আমি একজন শিল্পী, তার বাইরে আমি একজন মানুষ। শিল্পীর তো অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, সেগুলো পূরণ করা, করছিও কিছু কিছু, সেটা হয়তো বা আমি সোশ্যাল মিডিয়াতে ওইরকমভাবে প্রচার করি না। একটা শিল্পী হওয়ার পিছনে অনেকগুলো, আমার মনে হয় যে অনেকগুলো উইংস থাকে তার চারপাশে। সো আমি মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। আমি ছোটবেলায় খেলাঘর করতাম, কাজ করেছিও মাঝখানে বাচ্চাদের নিয়ে। বাহ। সো নিজেকে ওইভাবে দেখতে চাই যে একজন মানুষ, শিল্পীর বাইরেও একজন মানুষ হয়ে ওঠা, যদিও পুরোপুরি এখনো মানুষ হয়ে ওঠা টাফ হয়ে যাচ্ছে, চেষ্টা করছি আর কি। তবে আনন্দের বিষয়, আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। এবং আগামীকাল 30 জুলাই আমাদের মাছরাঙা টেলিভিশনের 15তম বর্ষপূর্তি, আমাদের সবার জন্যই ভীষণ আনন্দের। আপনার কাছে যদি একটু জানতে চাই যে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, বা আমাদের জন্য আপনি কি বলতে চান? দর্শক, আপনারা বাইরের কন্টেন্ট দেখেন, অনেক দেখেন, বাসায় মোবাইলে বসে বসে দেখেন। আমাদের দেশে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে। এই যে যেমন আমি আজকে মাছরাঙা টেলিভিশনে এসেছি, মাছরাঙা টেলিভিশন নতুনদের বা পুরনো যারাই কাজ করছে, প্রমিজিং যারা আছে তাদেরকে ডাকছেন, আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনাদের কাছে পৌঁছাতে, আমরা যেন ভালো কাজ করি, ভালো ভালো ছবি দেখেন। আর শেকড় আমাদের সবারই আছে, শেকড়ের টানে আমাদেরকে ফিরতেই হয়। আমরা এতটুকু শিখরে যেন না চলে যাই যে শিকড় ভুলে যাই। সো শিকড়েই থাকি, শিকড়ের টানে ফিরে যাই। আর মাছরাঙার জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আর দর্শকদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা তো একটা মুভি দেখেন বা একটা নাটক দেখেন, সেটা হয়তো বা 40 মিনিট, বা একটা মুভি দেখেন 2 ঘন্টায় দেখেন। আমাদের এর পিছনে প্রচুর শ্রম থাকে। সো আপনারা হলে এসে ছবি দেখেন, ভালো ভালো কন্টেন্ট দেখেন। সবাইকে অনেক ধন্যবাদ।